বাড়িটা ছিল সুধাকান্তর। তিনি গত হয়েছেন বহুদিন। এখন বাড়ির অলিখিত মালিক তার স্ত্রী ননিবালা। কারণ বছর চারেক হলো একমাত্র ছেলে মণিকান্তকেও করোনায় টেনে নিয়েছে। তারপর থেকে একমাত্র নাতিই ভরসা। তাকে নিয়েই ননিবালার টানাটানির সংসার। বাপটা চলে যেতে নাতি অন্যদের জমিতে যোগানদারের কাজে লেগে পড়েছে। এতদিন সংসারটা যেমন বেতঘোড়ার মতো কোনো মতে ঠুকঠুকিয়ে চলছিল, এখন আর তেমনটা নেই। চলার গতি বেড়েছে। অবশ্য এই গতির পিছনে রয়েছে ননিবালার হাত যশ। গ্রামের কোনো বাড়িরই তেমন কোনো নাম থাকে না। লোকের বাড়ি চিনতে হয় মালিকের নামে বা তার ছেলের নামে। যেমন এতদিন যে বাড়িটা ছিল সুধাকান্তর বাড়ি, তা হঠাৎই একদিন হয়ে গেল মণিকান্তর বাড়ি। অবশ্য এরপরে তা তার ছেলে গোপীকান্তর নামে হওয়ার আগেই হয়ে গেল তার ঠাকুমার নামে। আজ লোকে সেই বাড়িকে চেনে ননিবালার আচার বাড়ি নামে। এভাবে বারবার বাড়ির নাম পাল্টালে বাড়িটারও তো খারাপ লাগার কথা, কিন্তু এইবার আর তেমনটা লাগলো না। এ নামটাই বেশ একটা টক মিষ্টি ঝাল গন্ধ রয়েছে। এমন গন্ধ শুধু বাড়ির মধ্যেই নয়, একেবারে ভাসতে ভাসতে রাস্তায় চলে যায়। আর তাতে পথ চলতে হাজারো পথিকের জিভে জল আসে। প্রবাদ আছে যে অন্য মানুষের লোভে নাকি পেট ফোলে, কিন্তু এতে ননিবালার তেমন কিছুই হয় না। বরং দিন দিন তার কাঠের সিন্দুকটার পেটটা বেশ ফুলতে থাকে। তা ননিবালা তা বোঝে। এ কি আর আজকের অভ্যেস? সেই কবে থেকে ননিবালা তার মা গিরিবালাকে বিভিন্ন মৌসুমী ফলের অনেক আচার তৈরি করতে দেখতেন। তৈরি হয়ে গেলে গিরিবালা প্রথমে মেয়ে ননিকে দিয়েই পরখ করতেন। তার ধারণা ছিল তার মেয়ের স্বাদ জ্ঞান নাকি দারুণ। শুধু তাই নয়, তিনি জনে জনে বলতেন, আমার এই ছোট্ট মেয়ের এমন স্বাদ জ্ঞান যে সে বড় হলে ভালো রাঁধুনি হবে। অবশ্য বিয়ের পরে এমন সুনাম ননিবালার কপালে জোটেনি। না কোনোদিন স্বামী সুধাকান্ত তার রান্নার সুখ্যাতি করেছেন, না করেছে ছেলে মণিকান্ত। মায়ের সেই কথা মনে পড়লে আজও ননিবালার একটা চাপা দুঃখ গলার কাছে এসে আটকে থাকে। তবে তা অনেকটাই পুষিয়ে গেছে আচার তৈরি শুরু করার পর থেকে। কেউ তার এমন আচারের অন্তর্নিহিত খবর জানতে চাইলে ননিবালা মুচকি হেসে শুধু বলেন, এ আমার রক্তের মধ্যেই আছে গো। এর বেশি তিনি আর কোনো উচ্চবাচ্য করেন না। বাড়িটি মাটির কোঠা বাড়ি, গ্রামের বাড়ি যেমন হয়, তবে বাড়িটির একটি ছাদ রয়েছে, কাঠের পাটাতন দেওয়া। তার উপরে রয়েছে খড়ের ছাউনি। সেই ছাদের সামনেটায় কিছুটা বাড়ানো রয়েছে। ইদানিং যেমন পাকা বাড়ির ছাদের সামনেটা কিছুটা বাড়িয়ে গৃহকর্তারা ফুলের টব রাখেন, ঠিক তেমনি। কিন্তু ছাদের ওই বাড়তি কার্নিশে ননিবালা থরে থরে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের আচারের চীনামাটির বয়াম। কোনটায় কি আচার রয়েছে তা বাইরে থেকে বোঝা যায় না বটে, কিন্তু তাতে কি। অত সব বয়ামের ঢাকনা খুলে যখন ননিবালা তার আচারকে রোদ খাওয়ান, তখন তা থেকে বিভিন্ন মশলার সুগন্ধ আর চাপা থাকে না। তা বাতাসের পিঠ চেপে পথচারীদের নাসারন্ধ্র দিয়ে একেবারে সরাসরি চেতনায় আঘাত করে। ব্যাস, হয়ে গেল। পথচারীরাও একবার তাদের ঘাড় না ঘুরিয়ে পারে না। তাদের শুকনো জিভ সরস হয়ে ওঠে। এমন কোনো পথচারী নেই যে একবারও ঢোক না গিলে যেতে পেরেছে। এমনই সেই আচারের মহিমা। ননিবালা ভাবতেও পারেননি যে তার এই সামান্য আচারের ব্যবসাটা আজ এতটা ফুলে ফেপে উঠবে। তিনি প্রথমে শুরু করেছিলেন তেঁতুল কাসুন্দি দিয়ে। সকলের কাছে নামটা ছিল নতুন, সবারই ছিল আলাদা কৌতূহল। সবাই প্রথমে ভেবেছিল জিনিসটি হবে আম সর্ষে কাসুন্দির মতো কিছু, কিন্তু বাজারে আসার পরে দেখা গেল ব্যাপারটা একেবারেই উল্টো।
এটি দেখতে একটি ছোট গুলির মতো, দেখে মনে হবে যেন একটা সর্ষের বল। আহা, কি অপূর্বই না এর টক মিষ্টি স্বাদ, যেন একটাই কিছুতেই আশ মেটে না। পাড়ার মহিলারা চেয়েছিলেন এই আচারের রেসিপিটি জেনে তারাও না হয় বাড়ির জন্যই বানাবেন, এতে অন্তত ননিবালার ব্যবসার কোনো ক্ষতি হবে না। কিন্তু ননিবালা এই ব্যাপারে একেবারে মুখে তালা লাগিয়ে রেখেছিলেন। যতই প্রিয় লোক হোক না কেন, তিনি কারো কাছে কোনো আচারের ব্যাপারেই মুখ খুলতেন না। এমনকি পাড়ার লোকেরা ননিবালার একমাত্র আদরের নাতি গোপীকান্তকে অনেক লোভনীয় খাবার খাইয়ে যদিও বা রাজি করালো, কিন্তু সেও ঠাকুমার কাছ থেকে মূল মন্ত্রটি আনতেই পারল না। কারণ ননিবালা ঠিক ধরে ফেলেছিলেন যে কেউ না কেউ তার সরল নাতিটাকে ভুলিয়ে গোপন রেসিপিটি জানতে চাইছে। তাই তিনি নাতিকেও বলেননি বীজ মন্ত্রটি। বাড়ির বাগানে রয়েছে একটি সজনে গাছ। এই গাছটি কোনো ঋতু মানে না, সারা বছরই সে ফুল ফলে তার পলকা ডালগুলোকে ভরিয়ে দেয়। কখনো তা এতটাই হয় যে ডাল ভেঙেও পড়ে। যাদের বাড়িতে সজনে গাছ নেই তাদের ডেকে এর আগে ননিবালা অনেক সজনে ডাঁটা দিয়েছেন, কিন্তু একদিন জানলা দিয়ে ফলন্ত গাছটার দিকে তাকিয়ে হঠাৎ ননিবালার মনে হলো, এই ডাঁটাকে কাজে লাগানো যায় না? শরীরের পক্ষে যেহেতু এই গাছের পাতা, ফুল এবং ডাঁটা ভীষণ উপকারী, তাহলে এমনভাবে একে কাজে লাগাতে হবে যাতে লোকে শরীরের উপকারের জন্যই তা কেনে। যেমন দীর্ঘদিন জ্বরের পরে মুখের বিষাদ কাটানোর জন্য। ননিবালা অনেক ভেবে শেষে একটা রেসিপি তৈরি করলেন। গোপীকান্তকে দিয়ে বেশ কিছু সজনে ডাঁটা পাড়ালেন। কিছু ডাঁটা চচ্চড়ির জন্য রেখে বাকিগুলোকে 2 ইঞ্চি করে কেটে গরম জলে প্রায় আধ ঘন্টা ডুবিয়ে রাখলেন। এতে সজনের বুনো গন্ধটাও চলে গেল, আবার অনেকটা নরমও হয়ে গেল। এরপর তা সামান্য চটকে নিয়ে ভালো করে কড়া রোদে শুকিয়ে নিলেন ননিবালা। তারপরে যখন ডাঁটাগুলো একেবারে শুকিয়ে গেল, তখন শুকনো খোলায় সামান্য জিরে, কালো জিরে, মৌরি, ধনে এবং সর্ষে ভেজে তা গুঁড়ো করে নিলেন। ব্যাস, এবার ননিবালা যে কড়াইয়ে আচার করবেন তাতে সামান্য তেল দিয়ে কটা শুকনো লঙ্কা এবং কটা কারি পাতা সমেত ওই ডাঁটাগুলোর সঙ্গে শুকনো খোলায় ভাজা মশলা গুঁড়ো পরিমাণ মতো ফোড়ন দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলেন, যাতে সজনে ডাঁটার গায়ে মশলার গুঁড়ো লেপতে থাকে। এরপর বেশ কিছুটা গুড় দিয়ে তা ক্রমশই গলতে শুরু করে। ননিবালা খুব সাবধানে নাড়তে লাগলেন যাতে ওই ডাঁটার গায়ে তা ভালো করে লেগে যায়, কিন্তু গুড় যেন কড়াইয়ের নিচে লেগে না থাকে, তাহলে তার গন্ধ আচারে লেগে যাবে। ননিবালা গুড়ের পরিমাণটা বেশি দেননি, কারণ এ তো আর কাঁচা আমের মিষ্টি আচার নয়। তাছাড়াও সজনে ডাঁটাও খেতে টক নয়। এই নতুন আচার খেয়ে প্রথমে গোপীনাথের চোখ কপালে উঠে গেল এবং পরে খদ্দেররা এতটাই মোহিত হয়ে গেল যে ননিবালার সজনে গাছ কয়েক মাসের মধ্যেই একেবারে ন্যাড়া হয়ে গেল। ননিবালার হঠাৎ মনে পড়ে গেল যে তার মা যেমন জলপাইয়ের 2 ধরনের আচার করতেন, তেমন প্রায় চালতার টকও করতেন। জলপাইয়ের আচারগুলো ছিল বেশ সুস্বাদু। একটি ছিল বীজ ফেলে দিয়ে চটকে তাতে মিষ্টি এবং মশলা দিয়ে, আরেকটি ছিল জলপাইয়ের পুরোটা কেটে তা মশলা সমেত রোদে রেখে তেলে ডুবিয়ে। মা কখনো চালতার আচার করার কথা ভাবেননি, অথচ ননিবালা তা ভাবতে লাগলেন। যতই তিনি চালতা নিয়ে ভাবতে লাগলেন, ততই চালতার এক একটি অংশ পাপড়ির মতো খুলতে শুরু করলো এবং একটা সময় তা আচারের রূপ নিয়ে নিল। ননিবালা তাড়াতাড়ি তার খেরুর খাতায় লিখে রাখলেন, এই খাতাটি হচ্ছে ননিবালার 7 রাজার ধন, তাই খাতাটি সিন্ধুকেই থাকে। এবার এক একটি চালতার খোলস ছাড়িয়ে তাকে ভালো করে ধুয়ে ঢেকিতে কিছুটা থেতো করে কড়া রোদে শুকিয়ে নিলেন। ব্যাস, এরপর ননিবালার নিজস্ব ফর্মুলার মশলা এবং গুড় দিয়ে তৈরি হয়ে গেল মিষ্টি আচার।
এই আচারটিও একেবারে সজনের ডাঁটার আচারের মতোই রমরমিয়ে চলতে লাগলো। কিন্তু পথচারীরা নিত্যদিনই নতুন সব আচারের গন্ধ পেলেও তার স্বাদ এবং রেসিপি কিছুতেই জানতে পারল না। ৭৯ বছর বয়সে এক শীতের সকালেই ননিবালা কাউকে কিছু না বলেই চলে গেলেন। বয়স এবং পরিশ্রমের ভার তিনি আর হয়তো বইতে পারছিলেন না। বাড়িতে ভিড় হলো, যেমন সব বাড়িতেই হয়। এই শোকের মধ্যেও খুঁটিতে হেলান দিয়ে বসে থাকা গোপীর কানে কানে অনেকেই ফিসফিস করে বলে গেল, এরপরে ব্যবসাটার ব্যাপারে আমার কথাটা একবার ভাবিস গোপী। গোপী সেই মুহূর্তে এসব কথা শোনার মতো মনের অবস্থাও ছিল না। তাই সে অপলক চোখে আঙিনার কোণে নিম গাছটার দিকে তাকিয়ে থাকল। ওর দৃঢ় বিশ্বাস হলো যে তখনও ঠাকুমা ওই গাছটায় বসে লোকের রঙ্গ তামাশা দেখছেন আর আদরের গোপীকে হাত নেড়ে বারণ করছেন। গোপীকান্ত ননিবালা শ্রাদ্ধ ধার দেনা করেই শেষ করল। শুধু পাড়ার লোকেরাই নিমন্ত্রিত ছিল, ভাতের ঝামেলা রাখেনি। তার বদলে ছিল পরোটা এবং কয়েক রকমের আচার। এই আচার খাওয়ার জন্যই তো এতদিন প্রতিবেশীরা হাপিত্তেশ করে বসেছিল। আজ সকালে হাসি মুখে তৃপ্তি করে খেয়ে ননিবালার প্রশংসা করতে করতে ঘরে ফিরল। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতে সব থেকে বেশি আতান্তরে পড়ে গেল স্বয়ং গোপীকান্ত। যদি সে হাত পুড়িয়ে ভাত রান্না করে তাহলেই পেটে কিছু পড়ে, নতুবা নয়। কিন্তু এইভাবে তো দীর্ঘদিন চলে না। রান্নার জন্য দেরি হলে গোপী কাজের জায়গায় মালিকের কাছে বকুনি খাচ্ছে, আবার তাড়াতাড়ি কাজে চলে গেলে পেটে যে কিছুই পড়ছে না। এই অবস্থায় প্রস্তাবটা দিল নবীন কাঙাল নিজের নাতনি শশীমুখীর জন্য। গোপীকান্ত যে একেবারে শশীকে চিনত না তা নয়। একদিন শশীর গায়ের কালো রং নিয়ে এক বন্ধুকে মস্করা করে বলেছিল, তা হ্যাঁ রে পচা, চাঁদের রং কখন কালো হয় জানিস? পচা চুপ করে থাকায় গোপীকান্ত আবার বলেছিল, একেবারে ঘোর অমাবস্যায়। তাহলে এবার তুই বল, কারো গায়ের রং কালো হলে তাতে কি আর চাঁদমুখী নাম মানায়? শশীমুখী তখন ক্লাস 4-এ পড়ে। গোপীর কথার ইঙ্গিত সে বুঝতে পারলেও প্রতিবাদ করেনি। কিন্তু গোপীনাথের উপর একটা প্রচ্ছন্ন রাগ তুষের আগুনের মতো ছাই চাপা হয়ে ধিক ধিক করে ওর বুকের মধ্যে জ্বলছিল। অবশ্য এতদিনে তা নিভেও গেছে। কাজেই দাদু যখন এই সম্বন্ধের কথা বাড়িতে বললেন, তখন আড়াল থেকে শশী সবটা শুনলেও রাগ করেনি। ফলে বিয়েটা হতেও আর দেরি হয়নি। গোপীকান্ত শুধু জানতে চেয়েছিল, শশীমুখী রান্না জানে কি? ওইটুকু হলেই চলবে। শশীমুখী শ্বশুর বাড়িতে এসেই দেখে অনেক ফাঁকা বয়াম আর ঘরের এক কোণে একটা কাঠের সিন্দুক। সে জানতে চেয়েছে, এতে কি আছে? গোপীকান্ত বলেছে, জানি না। শশীমুখী আর উচ্চবাচ্য করেনি। সারাদিন একাই তার কাটে। স্বামীকে রান্না বান্না করে খাইয়ে কাজে পাঠায়। তারপর থেকে দিন যেন আর কাটতেই চায় না। গোপী ফেরে সেই সন্ধে। প্রায় মাসখানেক কেটে যাওয়ার পর এক রবিবার গোপী বাজারে গেছে। ননিবালার ঘরটা কেমন অগোছালো হয়ে পড়ে আছে, তা গোছাতে হাত দিল শশীমুখী। বিছানায় 2টো বালিশ। খাট ছেড়ে নতুন চাদর পেতে বালিশের ওয়্যার বদলাতে যেতেই হাতে শক্ত কিছু ঠেকে। তারপর ঝাড়তেই ঠং করে মাটিতে পড়ে। শশীমুখী দেখে একটা পেতলের পুরানো চাবি, বেশ ভারী ওজন। তখনই বাজার সেরে বাড়ি ফিরে গোপী দেখে শশীমুখীর হাতে একটা পেতলের চাবি। গোপী বলে ওঠে, আরে এটাই বোধহয় ওই। তার কথার মাঝেই শশীমুখী বলে, আমারও তাই মনে হয়, চলো দেখি ওতে কি আছে। গোপীকান্ত সিন্দুক খুলে হতবাক। সিন্দুকে পড়ে প্রচুর অর্থ এবং একটা মলিন খাতা। গোপীকান্ত সবিস্ময়ে সেই অর্থ গুনতে বসে। অগোছালো 10, 20, 50, 100 টাকার অগুন্তি নোট, সঙ্গে খুচরো কয়েনের পাহাড়।
শশীমুখীর হাতে তখন ননিবালার গোপন রেসিপির খাতা। খাতাটা কপালে ঠেকিয়ে সে বলে, ননিবালাকে আমি কখনো মরতে দেব না। শেষ হলো আজকের গল্প ননিবালার আচার বাড়ি। কলমে অঞ্জন সেনগুপ্ত। গল্পটি আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয় থেকে সংগৃহীত হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।